আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। পার্থক্য সেই যে আজকে প্লে লিস্টে আমরা পড়বো নগ্নবীজি এবং আবৃতবীজি অধ্যায়টা। তো এই অধ্যায় শুরুতে দেখো সাইকাস উদ্ভিদের কথা আছে। আমরা সাইকাসকে একটা জানি কি, এটা এক ধরনের লিভিং ফসিল বা জীবান্ত জীবাশ্ম। তো দেখো এখানে এর পুং স্পোরোফিল এবং স্ত্রী স্পোরোফিল এর মধ্যে পার্থক্য এখানে প্রথমে আছে। তো দেখো পুং স্পোরোফিলের দেখো প্রথমে এর আকৃতিটা আমরা পড়বো। এটা কিন্তু তোমার হচ্ছে তোমার মোচাকৃতি। তো এই পুং স্পোরোফিল কিন্তু একসাথে মিলে স্ট্রোবিলাস গঠন করে, বাট স্ত্রী স্পোরোফিল যারা তারা কিন্তু স্ট্রোবিলাস গঠন করে না। কারণ আমি যে কটা এখন বলতে যাবো সেটা শুনে হয়তো মেয়েরা মাইন্ড করবে, এরা স্বাভাবিক যে ছেলেদের মধ্যে কিন্তু বন্ডিং বা ইউনিটি অনেক বেশি থাকে, বাট মেয়েদের ক্ষেত্রে কিন্তু থাকে না। তো আমরা এইভাবে মনে রাখতে পারি যে ছেলেরা একসাথে মিলে হচ্ছে ছেলে স্পোরোফিল গুলো একসাথে মিলে হচ্ছে তোমার স্ট্রোবিলাস গঠন করে, বাট মেয়েরা যেহেতু একটু ঝগড়াটাই হিংসুটে আর তারা কিন্তু গঠন করে না। এরপরে আসো, এই পুং স্পোরোফিলের পৃষ্ঠে কিন্তু সোরাস উপস্থিত থাকে, বাট তোমার যে স্ত্রী স্পোরোফিল সেখানে কিন্তু কোনো সোরাস থাকে না। এরপরে আসো, পুং স্পোরোফিলে কিন্তু কোনো ডিম্বক থাকে না। ডিম্বক আমরা নর্মালি জানি যে ডিম্বাণু তৈরি করা হচ্ছে তোমার স্ত্রীর স্পোরোফিলের কাজ। তো এখানে কোনো ডিম্বক থাকবে না। বাট এই স্ত্রী স্পোরোফিলে দেখো নিচে বোটার ন্যায় অংশের দিকে দুই দিকে দুইটা ডিম্বক থাকে, তার মানে দুই দিকে কিন্তু ডিম্বক থাকতেছে। এরপরে আসো, পুং স্পোরোফিলে থাকে হচ্ছে তোমার অ্যাপোফাইসিস, আর হচ্ছে তোমার পিনিউল থাকে হচ্ছে তোমার স্ত্রী স্পোরোফিলের কাছাকাছি। তাও এই পুং স্পোরোফিলের সরু এবং বর্ধিত মাথা এটাকে বলা হচ্ছে তোমার অ্যাপোফাইসিস। আর স্ত্রী স্পোরোফিলের ক্ষেত্রে মাথা অনেকটা হচ্ছে তোমার যৌগপত্র সদৃশ এবং এর পাশে ক্ষুদ্রাকায় পত্রকে বলা হচ্ছে তোমার পিনিউল। এরপরে দেখো, পুং স্পোরোফিল অবশ্যই তোমার পুং রেণুপত্র উৎপন্ন করবে, আর যেটা তোমার স্ত্রী স্পোরোফিল সেটা কিন্তু স্ত্রী রেণু উৎপন্ন করবে। এরপরে দেখো, পুং স্পোরোফিল থেকে কিন্তু কোনো আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না, আর স্ত্রী রেণু থেকে কিন্তু আর্কিগোনিয়াম সৃষ্টি হচ্ছে। তো এইখান থেকে আমরা বুঝতে পারবো যে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, এটা কিন্তু একটা তোমার আদি বৈশিষ্ট্য, যেটা হচ্ছে তোমার নগ্নবীজি উদ্ভিদে দেখা যায়। আচ্ছা, এরপরে আসো আমরা কি পড়বো, যে নগ্নবীজি এবং আবৃতবীজি এই দুইটা উদ্ভিদের মধ্যে পার্থক্য। তো নগ্নবীজি উদ্ভিদে হচ্ছে তোমার গর্ভাশয় এবং গর্ভদণ্ড থাকে না, এই জন্য হচ্ছে তোমার বীজটা নগ্ন অবস্থায় থাকে। অপরদিকে হচ্ছে তোমার আবৃতবীজি উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু গর্ভাশয় এবং গর্ভদণ্ড আছে। এরপরে দেখো, নগ্নবীজি উদ্ভিদে কিন্তু কোনো গর্ভাশয় নাই, তো স্বাভাবিকভাবেই সেখান থেকে কিন্তু কোনো ফল উৎপন্ন হয় না। বাট আবৃত বীজি উদ্ভিদে যেহেতু তোমার গর্ভাশয় আছে, তাই সেখানে কিন্তু ফল উৎপন্ন হয়। তো আবৃত বীজি উদ্ভিদে কিন্তু তোমার বীজটা হচ্ছে ফলের ভিতরে থাকতেছে, বা নগ্নবীজি উদ্ভিদে তো ফলই উৎপন্ন হয় না, স্বাভাবিকভাবেই বীজটা কিন্তু হচ্ছে তোমার নগ্ন অবস্থায় থাকে। তারপরে আসো, আর্কিগোনিয়াম সিস্টেম আমরা বলছি আদি বৈশিষ্ট্য। সো আদি বৈশিষ্ট্যটা দেখা যায় হচ্ছে তোমার নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে, বাট আবৃত বীজি উদ্ভিদে কিন্তু আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। এরপরে আসো তোমার হচ্ছে পরাগায়নের ক্ষেত্রে এই জিনিসটা দেখবা যে এই ক্ষেত্রে নগ্নবীজিতে পরাগ রেণু কিন্তু সরাসরি ডিম্বগ্রন্থে প্রবেশ করে, বা যেটা হচ্ছে তোমার আবৃত বীজি সেখানে কিন্তু হচ্ছে তোমার পরাগ রেণু হচ্ছে গর্ভমুণ্ডে পতিত হয়। এরপরে আসো, নগ্নবীজি উদ্ভিদে কিন্তু তোমার দিক নিষেক ঘটে না, বাট তোমার আবৃত বীজি উদ্ভিদে তোমার দিক নিষেক ঘটে। এর জন্য হচ্ছে তোমার এর বীজটা হয় হচ্ছে তোমার হ্যাপ্লয়েড, আর এর বীজটা হয় কিন্তু তোমার ট্রিপ্লয়েড। এরপর আসো এন্ডোস্পার্ম বা শস্য। এই এন্ডোস্পার্ম তাহলে বললাম কি হ্যাপ্লয়েড, বা যেটা হচ্ছে তোমার আবৃত বীজি উদ্ভিদ, এটা কিন্তু হচ্ছে এন্ডোস্পার্মটা হচ্ছে তোমার ট্রিপ্লয়েড। তারপরে দেখো, আপনার নগ্নবীজি উদ্ভিদের সবাই শুরু থেকে বুঝতে পারে যে জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। সো স্বাভাবিকভাবেই জাইলেমের সুগঠিত ভেসেল থাকে না, এবং হচ্ছে ফ্লোয়েমের সঙ্গী কোষ থাকে না কোন ক্ষেত্রে, নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে। বাট আবৃত বীজি উদ্ভিদে কিন্তু এই দুটা প্রেজেন্ট থাকে। তারপর আসো, নগ্নবীজি উদ্ভিদের পরাগায়নের মাধ্যমটা হচ্ছে তোমার শুধুমাত্র বাতাস, আর যেটা আবৃত বীজি সেটা কিন্তু বাতাস, পানি, কীটপতঙ্গ সবগুলো অংশগ্রহণ করে। আচ্ছা, একটা জিনিস যে নগ্নবীজি মানে কি, সে বাইরে একদম এক্সপোজ অবস্থায় আছে, বাট আবৃত বীজি কি, সে ভিতরে আছে না। সো এর অপর আর একটা নাম কি, এটা কিন্তু তোমার গুপ্ত বীজি। আর নগ্নবীজি যেহেতু বাইরে আছে, তার মানে সে তার উপস্থিতি ব্যক্ত করতেছে, সো এটার নাম হচ্ছে তোমার ব্যক্ত বীজি। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, কখনো যদি একদম মানে কঠিন করে ফেলে তখন কিন্তু এই দুইটা নামে মানে ইউজ করতে পারে। আচ্ছা, এরপরে আমরা আসি যে পোয়াসি এবং মালবেসি গোত্রের হচ্ছে তোমার হচ্ছে পার্থক্য। তো এটা হচ্ছে তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এইচএসসির জন্য। দেখো কি বলছে, পোয়াসি হচ্ছে তোমার বহু বর্ষজীবী বিরুৎ অথবা বৃক্ষপাত উদ্ভিদ, আর যেটা তোমার মালভেসি এটা হচ্ছে তোমার বিরুৎ, গুল্ম, বৃক্ষ সব ধরনেরই হতে পারে। এরপর আসো মূল। তো পোয়াসির ক্ষেত্রে দেখা যায় তোমার হচ্ছে গুচ্ছ মূল, আর মালবেসি গোত্রের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে তোমার প্রধান মূল। এরপর আসো তোমার কাণ্ড। তো পোয়াসির ক্ষেত্রে হচ্ছে তোমার কাণ্ডটা হচ্ছে তোমার নলাকার, অধিকাংশ মধ্যপর্ব হচ্ছে তোমার ফাঁপা। আবার দেখে যদি আমরা মালভেসিতে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এর কাণ্ডগুলো হচ্ছে তোমার কাষ্ঠল, শাখান্বিত ও বেলনাকার। আচ্ছা, এরপর আমরা হচ্ছে পাতা। তো পোয়াসির পাতা হচ্ছে তোমার লিগিউল বিশিষ্ট এবং হচ্ছে তোমার সমান্তরাল শিরা বিন্যাস বিশিষ্ট, আর যেটা হচ্ছে তোমার মালভেসি গোত্র সেখানে বলছে যে মুক্তবাসী উপপত্র যুক্ত এবং জালিকা শিরাবিন্যাস যুক্ত। আচ্ছা, এরপর আসে পুষ্প। তো পোয়াসির ক্ষেত্রে পুষ্পটা হচ্ছে তোমার পুষ্পিকা নামে পরিচিত, আর এটা হচ্ছে তোমার অসম্পূর্ণ অর্ধাংশ। আর যেটা হচ্ছে তোমার মালভেসি সেখানে কিন্তু পুষ্পগুলো অনেক বড় হয় এবং সম্পূর্ণ এবং পঞ্চাশক থাকে, মানে 5টা অংশ থাকে। এরপরে আসো পুংস্তবক। তো এই পোয়াসির ক্ষেত্রে হচ্ছে তোমার পুংস্তবক হচ্ছে তোমার 3টা অথবা 6টা হইতে পারে,
আর পুংকেশর হচ্ছে তোমার মালবেশীর ক্ষেত্রে বহু হইতে পারে, এবং পরাগধানীগুলো কি দেখো এর এক প্রকোষ্ঠ বিশিষ্ট। পোয়াশির ক্ষেত্রে হচ্ছে তোমার রেখাকার এবং সর্বমুখ। এরপর আসো স্থিরস্থাবক। তো এখানে হচ্ছে তোমার পোয়াশির ক্ষেত্রে গর্ভাশয় হচ্ছে তোমার একটা, আর হচ্ছে গর্ভাশয় হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট। আর হচ্ছে তোমার মালবেশী ক্ষেত্রে হচ্ছে গর্ভপত্র হচ্ছে তোমার 5 থেকে 10টা, আর গর্ভাশয় হচ্ছে কত প্রকোষ্ঠ বিশিষ্ট? 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। এরপরে আসো অমরা বিন্যাস। তো পোয়াশির ক্ষেত্রে অমরা বিন্যাস মূলীয়, আর হচ্ছে তোমার মালবেশীর ক্ষেত্রে কিন্তু অক্ষীয়। আর উদাহরণগুলো কি দেখো, পোয়াশির হচ্ছে তোমার ধান গাছ, আর হচ্ছে তোমার মালবেশীর ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার জবা উদ্ভিদ। তো এটা হচ্ছে তোমার এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে একদম চ্যাপ্টার 7 থেকে যদি সিকিউ আসে, এখান থেকে কিন্তু একটা সিকিউ সি অথবা ডি নাম্বারে দিবে। সো এটা তোমরা খুব ভালো মতো মুখস্থ করবা। এরপরে আসো একবীজী এবং দ্বিবীজী উদ্ভিদ। একবীজী উদ্ভিদকে বলা হচ্ছে তোমার লিলি অফ সিডা, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদকে বলা হচ্ছে তোমার ম্যাগনোলিয়া অফ সিডা। এটাকে ভাগ করছেন আর্থার ক্রনকুইস্ট ভাগ করছে। আচ্ছা, এখন আমি পার্থক্য আসি। তো একবীজী উদ্ভিদটা হচ্ছে অধিকাংশ তোমার বিরোধ প্রকৃতি, আর অল্প কিছু হচ্ছে তোমার বৃক্ষ জাতীয়। আর দ্বিবীজপত্রী যেটা, সেটা তোমার বিরোধ গুল্ম এবং বৃক্ষ জাতীয়। তো আমরা ওখানে যে পোয়াশি পড়াচ্ছি, পোয়াশিটা মূলত হচ্ছে তোমার একবীজপত্রী, আর দ্বিবীজপত্রীটা হচ্ছে তোমার মালবেশী। মানে বেসিক্যালি সব পার্থক্য মোটামুটি সেম, জাস্ট কিছু এক্সেপশন আছে। তারপর আসো পোয়াশির মূলটা কি, তাহলে দেখো অস্থানিক মূল। আর হচ্ছে তোমার যেটা হচ্ছে তোমার ম্যাগনোলিয়া অফ সিডা বা দ্বিবীজপত্রী, সেখানে কিন্তু হচ্ছে তোমার স্থানিক মূল হচ্ছে তোমার প্রধান। এরপরে আসো পাতার শিরা বিন্যাস। তো হচ্ছে তোমার যেটা একবীজপত্রী, তার শিরা বিন্যাস হচ্ছে তোমার সমান্তরাল, আর যেটা হচ্ছে তোমার দ্বিবীজপত্রী, সেটা কিন্তু শিরা বিন্যাস হতে তোমার জালিকাকার। এরপরে আসো পত্রমূল। তো পত্রমূলটা কেমন দেখো, পোয়াশির ক্ষেত্রে হচ্ছে তোমার পত্রমূল হচ্ছে প্রশস্ত এবং হচ্ছে কাণ্ডবেষ্ট, আর যেটা হচ্ছে তোমার দ্বিবীজপত্রী, সেখানে কিন্তু পত্রমূল প্রশস্ত এবং কাণ্ডবেষ্টক হবে না। এরপর আসো পোয়াশির হচ্ছে তোমার পুষ্পপত্র হচ্ছে তোমার টাইমেরাস, আর যেটা হচ্ছে তোমার ম্যাগনোলিয়া অফ সিডা বা হচ্ছে দ্বিবীজপত্রী, সেখানে কিন্তু পুষ্পপত্র হচ্ছে তোমার টেট্রামেরাস বা পেন্টামেরাস, অথবা 3টা অথবা 4টা থাকে। এরপর আসো তোমার বীজ। তো পোয়াশির হচ্ছে তোমার একটা বীজ থাকে, আর যেটা হচ্ছে তোমার মাল বীজ, সেখানে তোমার হচ্ছে 2টা বীজ থাকে। এরপর আসো পরিবহন তন্ত্র। তো এখানে হচ্ছে তোমার কোনো ক্যাম্বিয়াম থাকে না, এর জন্য গৌণ বৃদ্ধি ঘটে না। আর যেহেতু হচ্ছে তোমার ম্যাগনোলিয়া অফ সিডা তো হচ্ছে তোমার ক্যাম্বিয়াম থাকে, এই জন্য কিন্তু গৌণ বৃদ্ধি ঘটে। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, ছকগুলো শেষ। আমরা এখন সেকেন্ড পার্ট হচ্ছে পোস্ট কয়েকটা সলভ করবো। তো দেখো পোস্টে পোয়েসি গ্রুপ সম্পর্কে কোনটি ভুল। তো দেখো কাণ্ডের মধ্যপর্ব ফাঁপা, এটা তো রাইট। তারপরে বলছে যে অমরা বিন্যাস মূলীয়, সেকেন্ডটা আমরা রাইট। 3 নাম্বার বলছে পাতা হচ্ছে তোমার লিগিউল বিশিষ্ট, হ্যাঁ পাতা লিগিউল বিশিষ্ট, রাইট। 4 নাম্বার বলছে গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, বাট আমরা কি বলছিলাম যে পোয়েসি গ্রুপের ক্ষেত্রে কিন্তু গর্ভাশয় কিন্তু 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। সো এখানে এই এক জিনিসটাই ভুল। সো এখানে ডি নাম্বারটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা পড়বো যে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। তো আবৃতবীজী উদ্ভিদে এন্ডোস্পার্ম অবশ্যই কোনটা হবে, এন্ডোস্পার্ম হবে তোমার ট্রিপ্লয়েড। তারপরে বলছে যে পরাগধানী গর্ভমুণ্ডে পতিত হয়, বাট তোমরা যদি ভালো মতো পড়ে রাখো ওই ছকটা, তাহলে অবশ্যই মাথায় রাখবা যে এই কিন্তু পরাগধানী নয়, পরাগ রেণু কিন্তু গর্ভমুণ্ডে পতিত হয়, তার মানে এটা কিন্তু সঠিক না। 3 নম্বরে বলছে যে আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। আবৃতবীজী উদ্ভিদ যেহেতু উন্নত উদ্ভিদ, এখানে আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না, এটাও রাইট। 4 নম্বর বলছে গর্ভাশয় ফলে পরিণত হয়, এটা সঠিক অ্যান্সার। তার মানে এখানে বি নাম্বারটা হচ্ছে তোমার একমাত্র রাইট অ্যান্সার, মানে প্রশ্নের আলোকে। কারণ কি, পরাগ রেণু হচ্ছে আবৃত উদ্ভিদের গর্ভমুণ্ডে পতিত হয়, পরাগ ধানী কিন্তু না। আচ্ছা, লাস্ট প্রশ্ন আমরা একটা সলভ করি যে সাইকাসের স্ত্রী স্পোরোফিলের ক্ষেত্রে কোনটি মিথ্যা। পৃষ্ঠে সোরাস থাকে না, এটাও সঠিক। তারপরে বলছে যে স্ত্রী রেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, আচ্ছা এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। স্ত্রী রেণু থেকে কিন্তু আর্কিগোনিয়াম সৃষ্টি হচ্ছে। সি নাম্বারে বলছে যে দেখো এস্ট্রোবিলাস গঠন করে, বাট আমরা কি বললাম যে মেয়েরা একটু হিংসুটে, তার মানে তারা কিন্তু একে অপরের সাথে হচ্ছে তোমার মানে থাকতে চায় না, মানে একটু হিংসার করে না, আলাদা থাকতে চায়, স্বাভাবিকভাবে এর এস্ট্রোবিলাস গঠন করে না। 4 নাম্বার বলছে পিনিউল থাকে। পিনিউল কি হচ্ছে, মাথার পাশের ক্ষুদ্রাকারের পত্রকে বলা হচ্ছে তোমার পিনিউল, তো পিনিউলও থাকে। তার মানে এখানে অ্যান্সারটা হচ্ছে তোমার সি নাম্বারটা। তো আশা করি তোমার সবাই ভিডিওটা ভালো লাগছে, সবাই জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।